গর্ভবতী স্ত্রীকে রেখেও পরকীয়া করে। দুনিয়াতে অনেক ধরনের মানুষ পাওয়া যাবে। তো সেদিন বাসে একটা মেয়ের সাথে দেখা হয়। তো মেয়ে আর আমি একই গন্তব্যে যাচ্ছিলাম। তো মেয়েটা কথা বলতে, বলতে একটু কথা বলছিল বেশি। তো কথা বলতে, বলতে ওর সাথে আমার একটা কথা হয় যে, আমি তো এই কয়দিন আমার ছেলেকে মানে আমার আ ২ বছরের একটা ছেলে আছে। আর আমার ছেলেরও ২ বছর। তো আমরা বলতেছি যে, হ্যাঁ, আমাদের তো একই বয়স ছেলের। আমি বললাম, "আমার ছেলেকে আমি এতদিন নিয়ে তারপর আমি ঢাকা গিয়েছিলাম।" আমি কই, "এই অবস্থায় ছেলেকে কেন? বাসায় কেউ নাই?" বলতেছে কি, "হ্যাঁ, শ্বশুরবাড়ি থেকে আসি তো, শ্বশুরবাড়ির এখান থেকে তো বাচ্চাটাকে কেউ রাখে না। আজকে আমি রেখে এসেছি কারণ আজকে আমার বাসায় আমার ভাসুর বিয়ে করেছে। তো উনার বউকে বলেছি যে, "আমার ছেলেটাকে আজকে একটু রাখো। আমার খারাপ লাগছে। আমার আজকে যেতে হবে কিন্তু বাচ্চাটাকে নিয়ে আমি কোলে করে নিয়ে যেতে পারব না।" তো বাচ্চাটাকে রেখে এসেছি। আমাকে ওইখানে পরীক্ষার হলে কিভাবে বাচ্চা রাখো? বলল যে, "পরীক্ষার হলে আমার মা হচ্ছে নারায়ণগঞ্জ থাকে। ওইখান থেকে আমার মা আর আমার ভাই আসে। আমি পরীক্ষার টাইমে আমার মা আর ভাই আমার বাচ্চাটাকে রাখে। আমি আবার যাওয়ার সময় ওকে নিয়ে সেই ঢাকা মানে ঢাকা নিউ মার্কেট ইডেন কলেজ থেকে সে বাচ্চাটাকে নিয়ে প্রেগন্যান্ট অবস্থায় যায় হচ্ছে চন্দ্রা।" তো এত বড় আমাদের তো এই একা গেল মানে যেতে, যেতে আমাদের অবস্থা টাইট হয়ে যায়। ওখানে একটা প্রেগন্যান্ট, তার উপর একটা বাচ্চা সবসময় কাঁধের উপরে থাকে। তো বলল, "এই গত পরীক্ষায় আমি তো আমার বাচ্চাটাকে নিয়ে গাবতলীতে গিয়ে বাস থেকে নেমে পড়েছি। আমার এত পরিমাণ খারাপ, মাথা ঘুরে গেছে। আমার কাছে ভাড়া ছাড়ার কোনো টাকাও নাই। আমাকে কোনো টাকা পয়সাও দেওয়া হয় না। আমি এত পরিমাণ কষ্টে আছি। আর আমার শ্বশুর-শাশুড়ির কোনো সাপোর্ট নাই। আমার হাসব্যান্ড আমি যে গর্ভবতী, আমার হাসব্যান্ড আমার দিকে তাকিয়েও দেখে না। এই যে দেখেন আমার মুখটা লাল হয়ে গেছে গালের এপাশে। আমি বললাম, "হ্যাঁ, লাল হয়ে আছে।" ও বলতেছে, "হ্যাঁ, এটা কালকে রাত্রে আমাকে মারছে। আমাকে এখানে মেরে তারপর হচ্ছে আমাকে গালে টিপ দিয়েছে আর আমার আ থাপ্পড় মেরে আমাকে ধাক্কা মেরেছে।" পরে আমি বললাম, "কি বলেন এগুলা? এই একটা প্রেগন্যান্ট ওয়াইফ এর উপর তো কত বেশি করা উচিত। কিন্তু উনি কিভাবে আপনাকে মারে?" আমার প্রতি বলল, "আমার প্রতি কোনো ভালোবাসা নাই। সে হচ্ছে পাশের বাসায় একটা মেয়ে আছে। ওই মেয়েটাকে ভালোবাসে। আমাদের শ্বশুরবাড়ির সবাই ওই মেয়েটাকে সাপোর্ট করে।" আমি বলছি, "তাহলে আপনি চলে যান না কেন?" বলে, "চলে গেলে আমার বাচ্চার কি হবে? আমার আমার জীবনটা কি হবে? আমার তো যাবে। কিন্তু আমার বাচ্চাটা বাবা ছাড়া মানুষ হবে। আমি তো এভাবে পারতেছি না।" আর বলে রাখি সে হচ্ছে একটা হিন্দু মেয়ে। তো বলল, "আমাদের ইয়েতে এরকম হয় না। আর অনেক বেশি কষ্টদায়ক একটা হাসব্যান্ড ছাড়া থাকতে।" আমি মার বাসায় আসলাম। কয়দিন থাকবো? একদিন আমার মায়ের কাছেও মানে মায়ের ফ্যামিলিতেও আমি বোঝা হয়ে যাব। সে কারণে আমি আসি না। আমি যত কষ্ট থাকুক আমি করি, ওইভাবেই থাকি। তো আমাকে খাবার টাকাও দেওয়া হয়নি। সকালবেলা আমি সবার জন্য রুটি বানিয়েছি, সবজি বানিয়েছি। তারপর বাসায় আমি আমার বাচ্চাকে গোসল করিয়ে খাওয়া-দাওয়া করে তারপর আমি এখানে আসতেছি। আমার বাচ্চাকে তো দেখার কেউ নাই। আমাকে দেখার কেউ নাই। আমার জন্য কিচ্ছু আনে না। আমি যখন প্রেগন্যান্ট আমি তো এখনো প্রেগন্যান্ট যখন আমার বড় ছেলে তখনও এরকমই ছিল। তো আমিও বললাম যে, "এই বাচ্চা তো নেওয়ার দরকার ছিল না।" উনি বলল যে, উম আমি মনে করছিলাম যে উনা ও হয়তোবা মনটা ভালো হয়ে যাবে আরেকটা বাচ্চার কারণে। কিন্তু না, আমার জন্য কোনো ফল, ফ্রুট একটা মানুষের প্রেগন্যান্ট অবস্থায় কত কিছু খেতে মন চায়। কিন্তু আমার জন্য কিচ্ছু আনে না। আনে ওই পাশের আমাকে দেখিয়ে, দেখিয়ে ওই মেয়েটার জন্য নিয়ে আসে। আমি আপনাকে ছবিটা দেখাই দেখেন। আমার হাসব্যান্ড অনেক সুন্দর দেখতে। এই সুন্দরের কারণেই কিন্তু আমিও ওর কাছে আসছি। মানে আমার হাসব্যান্ডের কিন্তু এর আগেও বিয়ে হইছে। ওরা প্রেম করে বিয়ে করছিল। বিয়ে করার পর ওই মেয়েটার ওর সাথে আর ফ্যামিলিতে পেরে ওঠে নাই। পরে ওনাদের ডিভোর্স হয়ে গেছে। তারপর আমার কাছে মানে আসে সম্পর্ক মানে ওই যে আ আসে না বিয়ে বাড়ির আসে সম্বন্ধ আসে। তো সম্বন্ধ আসার পর আমি ওই ছেলেটাকে মানে এত সুন্দর আর আমার সাথে কয়েকদিন ভালো করে কথা বলছে আমি এবার পাগল হয়ে গেছি। এখনো ওর দিকে তাকালে আমার মায়া লাগে। মানে এত পরিমাণ ওকে ভালোবাসি। দেখেন কত সুন্দর। আমি বললাম, "হ্যাঁ, ভালোই।" পরে বলতেছে যে, "আমাকে কিছু দেন না।" সকাল থেকে জানেন আমি কিচ্ছু খেয়ে আসি নাই। আমি প্রেগন্যান্ট। আমার কত কিছু আমাকে কেউ বলেও না যে একটু খাও। আমার বাথরুম পরিষ্কার করা সব মানে বাসার উঠান ঝাড়ু দেওয়া সবকিছু আমার আমার করতে হয়। আমি আমি এগুলো কিছুতেই করি না। এখন একটা জা আসছে। মানে ননদের জা আসছে, হ্যাঁ, জা আসছে কিন্তু জাটা নতুন তো কিচ্ছু করে না। সব আমি করি। দেখে সবাই যে আমি প্রেগন্যান্ট। আমার খারাপ লাগে। এই যে এখন আমি এখানে যে আসছি, আমি তো পরীক্ষা না দিলেও পারতাম। কিন্তু আমি দিলাম কিসের জন্য জানেন?
কারণ আমি পড়াশোনা করে একটা চাকরি নিতে চাই। চাকরিটা নিয়ে তারপর ওদের বাসা থেকে আমি চলে আসবো। আমি ডিভোর্স দিব না। আমার বাচ্চার তো নাম খারাপ হবে। ডিভোর্স দিব না, কিন্তু আমি চলে আসবো। আমার খালি চাকরিটা হোক। আমি ২ টা বাচ্চা নিয়ে আমি সুন্দরভাবে হয়ে থাকবো। আমার আমার বাচ্চা, আমি চাই না যে বাবা ছাড়া নাম থাকুক। আমি আমার বাচ্চাটাকে অনেক ভালোবাসি। আমি ওর পরিবারকেও ভালোবাসি। কিন্তু সেটা তো হলো না। আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে চাচ্ছি যে আমাকে এমন ধৈর্য দাও, আমার যেন হাতের মাংস কিংবা শরীর থেকে মাংস নিয়ে গেলেও যেন আমি কোনো টু শব্দ না করি। আমাকে এত পরিমাণ ধৈর্য দাও। তো আমার তখন অনেক কিছু মাথায় আসলো। মাথায় আসার পর আমি ভাবলাম যে আমরা একটু ঝগড়া লাগলে কিংবা একটু কথা কাটাকাটি হলে মনে হয় যে কি করি না করি, পাগল হয়ে যাই যে আমি কি মরে যাব নাকি আমি কি করব, আমি মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু আমার আশেপাশে মানুষ এত বেশি কষ্টে আছে। আমার হাজবেন্ড এত পরিমাণ সাপোর্টিভ, আমাকে সবকিছুতে হেল্প করে। আমি যদি কোনো কিছু নেই, কোনো কিছু বলবে না। আমি কোথাও গেলে কোনোদিন জিজ্ঞাসা করবে না যে, "কেন যাও? যেতে পারবা না?" কোনো কিছু কিনলেও কোনো কিছুর কোনো নিষেধাজ্ঞা নাই। এমনকি বাসায় সব কাজে হেল্প করে। আমি কি খাবো আমাদের জন্য মাসের ৩০ দিনের মধ্যে আমরা ১৫ দিন হচ্ছে বাইরে খাই। তো এরকম হাসব্যান্ড পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার। আর মানুষেরও আর যদি একটু বকে, মানুষ তো ফ্যামিলিতে থাকলে একটু ঝগড়াঝাটি লাগে। একটু যদি বকে একটা কিছুর জন্য, আমি পাগল হয়ে যাই। ধৈর্য আমি রাখতেই পারি না যে কি করব, আমার এমন খারাপ, আমার কান্নাকাটি করতে, করতে আমার দিন শেষ। অথচ মানুষ এত পরিমাণ কষ্টে আছে। ওর বয়স কত? আমার বয়সী। আমার থেকে ২-১ বছর ছোটই হবে। ২৫-২৬। সে অবস্থায় একটা মেয়ে এত পরিমাণ পেরেশানির মধ্যে আছে, কি পরিমাণ ট্রমার মধ্যে আছে, আমি থাকলে ওইখানে আমি বাঁচতেই পারতাম না। আমি কি যে বলবো, ওই মেয়েটা প্রেগনেন্ট, এই ঢাকা শহরে একা যাচ্ছে। ওর হাজবেন্ড কি ওকে নিয়ে যেতে পারতো না? কারণ ওখানে তো ভালোবাসা নাই। এত পরিমাণ কষ্টের ভেতরে মেয়েটা আছে। তারপর আমি নামলাম, নামা ইডেনের সামনে আমি ওকে বললাম যে চলো কিছু খাই। তো পরীক্ষার টাইমও এসে পড়ছে, তো খাবে না, বলে কি আমি খাওয়াই। আমি বলছি না না না, চলেন আপনাকে আমি খাওয়াই। পরে আমি ওকে কিছু খাওয়ালাম, খাওয়া টাওয়া করে তারপর আমরা একসাথে কথা বলতে বলতে তারপর চলে গেলাম। ছুটির সময় আর দেখা হয় না, কিন্তু সবসময় মনে এখনো ওই মেয়েটার কথা মনে আছে। যেমন মেয়েটা এত পরিমাণ কষ্টে, ওকে যেন আল্লাহ ভালো রাখে, ওর জন্য সবকিছু ঠিক হয়ে যায়, আমি এটাই চাই। আর যেন এরকম কারো না হয়। এটা বলার একটাই কারণ যে এরকম অনেক ফ্যামিলি আছে যারা অনেক কষ্টে আছে, কিন্তু আমরা একটু কষ্টে থাকলেই কত কিছু মনে হয়। তো আজকের জন্য এই পর্যন্তই। একদম গলাটা ভার হয়ে এসেছে। কথাটা তখনও আমার অনেক সারাদিন সারা রাত আমার এই কথাটাই মনে পড়ছে যে একটা মেয়ে কতটা সুখী। আর আমরা একটা হাজবেন্ড যদি অন্য কারো দিকে তাকায়, তো মাথাটা তো নষ্ট হয়ে যায়। আর এখানে ওর সামনেই ওই মেয়েটা ওর বাসায় আসতেছে, ওরা বলে একসাথে ঘুরতে যায়। ওই মেয়েটা ঈদের মধ্যে আসে, খাবার টাবার, ঈদে সরি ঈদের না, পূজা টুজার মধ্যে আসে, খাবার টাবার দিয়ে যায়। তো ওর কেমন ট্রমার মধ্যে আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমার দুঃখে বাইরে বৃষ্টি হয়ে চলে আসছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।